হ্যালো। হ্যাঁ। স্যার আজকে গুরুত্বপূর্ণ স্যার এই লেসন ইউজ লেসনটা হয়েছে। জি। এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে মাইন্ডের স্টেজ নিয়ে। আমরা 3 স্টেজ অফ মাইন্ডের বিষয়ে কথা বলেছি স্যার। জি। এখানে যেটা বলা আছে স্যার, কনসিয়াস মাইন্ড, এটাকে সচেতন মাইন্ড বলি, এবং আনকনসিয়াস মাইন্ড, যেটা অবচেতন মন। জি। আর অসচেতন মন। আরেকটা হচ্ছে স্যার সাবকনসিয়াস, জি। এটা হচ্ছে অবচেতন মন। জি। এখন বিষয় হচ্ছে স্যার, কনসিয়াস মাইন্ড তো এটা সবসময় যেটা ভালো কিছু চিন্তা করে, আর আনকনসিয়াস মাইন্ড যেটা, সেটা হচ্ছে সবসময় খারাপ চিন্তা করে। তো সেক্ষেত্রে হচ্ছে স্যার যে সাবকনসিয়াস মাইন্ডটা স্যার, এটা তো সবসময় আমাদের মেমোরির হচ্ছে প্রেজেন্টে থাকে না। এটা সবসময় হচ্ছে একটা ভিতরের সাইড, ইনার সাইড, রাইট। হ্যাঁ, ইনার সাইড। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি আমার মাস্টার মাইন্ড, যেটা আমি লাইফে আমি একটু ভালো কিছু করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে এটা তো আমার সাবকনসিয়াস পর্যন্ত আমার পৌঁছাইতে হবে। তখন আমি সাবকনসিয়াসে যখন পৌঁছাইতে পারবো, তখন এই সাবকনসিয়াস মাইন্ডটা আমার কাজটা করে দেবে স্যার। রাইট, একদম পারফেক্ট। সেই ক্ষেত্রে বিষয় হচ্ছে স্যার যে মাইন্ডের কিছু আমার কাছে যেটা মনে হয়, এটা হচ্ছে এক ধরনের খেলার মতো। সবসময় হচ্ছে আমাদের মেমোরিতে নানান ধরনের চিন্তা কন্টিনিউ আসতে থাকে। হ্যাঁ, এটা আমরা অনেকে বলি যে স্যার আমরা কোনো চিন্তা করি না। অ্যাকচুয়ালি আসলে আমরা চিন্তা করি না, চিন্তাগুলো অটো হইতে থাকে, অটো আসতে থাকে। আপনি না করতে চাইলেও হবে, যেটা আমরা ছোট একটা প্র্যাকটিসে দেখলাম। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে মাইন্ড এরকম বিষয় না যেটা একটা বোকা বাক্সের মতো আমি মাইন্ডকে একটা কিছু ইনপুট দিলাম আর মাইন্ড এটা খুব সহজেই স্যার সেটা অ্যাকসেপ্ট করে নিল। বিষয়টা কিন্তু এরকম না। দেখা যায় যে আমি মাইন্ডকে একটা জিনিস ইনপুট দিলাম, সাথে সাথে আমার কনসিয়াস মাইন্ড ইনপুট দিলাম, সেটা হচ্ছে আমার আনকনসিয়াস মাইন্ড সেটাকে আবার এটাকে একটা যুদ্ধ শুরু করছে। মানে সব সময় একটা খেলা শুরু করতেছে। এই যে একটা মাইন্ডের একটা খেলা, এই খেলার সাথে কিন্তু স্যার টিকে থাকা কিন্তু মানে অনেক কষ্টকর একটা বিষয় স্যার। যেটা আমি একটা জিনিস চিন্তা করতেছি, সাথে সাথে ওটা প্যাস বাজায় দিতেছে। এই যে প্যাস আর ওর সাথে যুদ্ধ করা, আমার কাছে যেটা মনে হয় যে ওর সাথে যুদ্ধ করে আসলে টিকে থাকা যায় না। আলটিমেটলি সে একটা মানে খারাপ দিকে নিয়ে যায় যুদ্ধ করে। তো সেই ক্ষেত্রে স্যার যেটা আমার কাছে যেটা হয় যে সাবকনসিয়াস মাইন্ডে আমার যে মাস্টার মাইন্ড, যেটা আমি যে ভালো জিনিসগুলো চিন্তা করতেছি, সেইটা পৌঁছানোর অ্যাকচুয়ালি ওয়েটা কি, আমরা কিভাবে আমার মাইন্ডকে সাবকনসিয়াস পর্যন্ত পৌঁছাই দেব। নরমালি স্যার আমি একটা বিষয় যেটা জানি যে সাবকনসিয়াস মাইন্ডটা যখন মানে সামনের দিকে আসে, এটা হচ্ছে যখন আমরা ঘুমাইতে যাই রাতের বেলা, যখন ঘুমাইতে যাই, যেটাকে আমরা তন্দ্রা বলি, যে ঘুমো না আবার হচ্ছে মানে মানে চেতনা, এরকম একটা অবস্থানে আস্তে আস্তে সাবকনসিয়াস মাইন্ডটা হচ্ছে আমাদের মাইন্ডের সামনের দিকে আসে। তো সেই ক্ষেত্রে ওই সময়টাতে ইনপুট দিলে এটা সাবকনসিয়াস সহজে অ্যাকসেপ্ট করতে পারে। আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে সকালের দিকে, যে ঘুম থেকে ওঠার পরে আমাদের সাবকনসিয়াস মাইন্ডটা সবসময় অ্যাক্টিভ থাকে। তো এইটার বিষয়ে যেটা আমি যতটুকু জানি, সেটা হচ্ছে এখানে ধর্মীয় কিছু বিষয় আছে, যে নামাজের কথা বলা আছে, যে ফজরের নামাজের দিকে উঠলে, সকালের দিকে উঠলে তখন মাইন্ডটা ফ্রেশ থাকে এবং সাবকনসিয়াস মাইন্ডটা হচ্ছে এটা অ্যাক্টিভ থাকে। তো সেই সময় যদি আমি কোনো মাস্টার মাইন্ড করি, সেটা অ্যাকসেপ্টেবলটা বেশি হয়। তো আমার প্রশ্নটা ছিল স্যার, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমি আমার সাবকনসিয়াস মাইন্ডে কিভাবে সহজে আমি ইনপুট করতে পারি। অনেক দারুণ প্রশ্ন আশরাফুল আলম ভাই, এবং প্রবলেমটাকেও খুব দারুণ নোটিস করেছেন। জি স্যার, আরেকটা বিষয় হচ্ছে স্যার, আমার অসচেতন মন, যেটা আনকনসিয়াস মাইন্ড, এটাতে আমি অনেক খারাপ বিষয়গুলো ইনপুট দিয়ে আসছি, যেটা আমার দীর্ঘদিনের একটা অভ্যাস। সেই অভ্যাস থেকে আমি বের হতে চাইতেছি, কিন্তু বের হতে পারতেছি না কোনোভাবে। এখন এখান থেকে আমার বের হওয়ার রাস্তাটা কি? তাহলে আমি এটা হ্যাঁ, একদম আমি প্রশ্নটা ক্লিয়ার। আমি আমার মতো একটু বলি। ইটস এ কন্টিনিউয়াস প্র্যাকটিস। আমার দেখেন, যেই মাইন্ডটা বিল হয়েছে, যে আমরা কিন্তু মাইন্ড জিনিসটাকে, এটা যদি আমরা বুঝি, তাহলে জিনিসটাকে খুব সুন্দর করে অ্যালাইন করতে পারবো। মাইন্ড ইজ এ ডেটা বেজ। তাহলে মাইন্ড যদি ডেটা বেজ হয়, তাহলে খেয়াল করে দেখেন, আমরা যদি আমাদের মোবাইলের সাথে মিলাই, হাত বা কম্পিউটার, ল্যাপটপ ডিভাইসের সাথে মিলাই, আপনার ডিভাইসে যখন সে ফর ফুড পান্ডার অ্যাপসটা আছে, তখন আপনি কি ফুড পান্ডার সার্ভিস দিলে এটা নিতে পারবেন। যদি এটা না থাকে, এটা কিন্তু কাজ করবে না, কম্পেটেবল না। তাহলে আমাদের মাইন্ডের ডাটা বেজের মধ্যে ভুল যে জিনিসগুলো আছে, এগুলাকে আমরা ওই যে ল অফ থটে যদি যাই, আমরা ভুল জিনিসগুলোরে একটা ধরে রিমুভ করতে হবে, কারণ এটা লং রানে বিল্ড হয়েছে। সাবকনশিয়াস মাইন্ড পরিচালিত হচ্ছে কিভাবে? ওই যে যেটা বললেন যে সকালে বা রাতে, বিষয়টা এমন না, সে অলওয়েজ অ্যাক্টিভ কিসের উপরে? ইনফরমেশনের উপরে। এই যে আজকে যতগুলো ইনফরমেশন দিলাম, এটা মানে নতুন ইনপুট গেল, তার মানে হয়তো আমরা ভালো কিছু খাবার ওই ডাটা বেজে দেওয়ার চেষ্টা করলাম। এখন এই খাবারটা হঠাৎ করে কিন্তু হজম হবে না, আপনাকে আবার দিতে হবে, সেটা বই পড়ে হোক, ট্রেনিং করে হোক, ভিডিও দেখে হোক। যখন এই পজিটিভ ইনপুটগুলো দিবেন, কারণ আপনার ভিতরে বা আমাদের ভিতরে আনকনশাসলি, আমরা যখন ছোট ছিলাম কিছুই বুঝতাম না, তখন অনেক ধরনের নেগেটিভ ইনফরমেশন, ভুল ইনফরমেশন ইন করে দেওয়া হয়েছে। এখন এটাকে সচেতন ধরে আপনাকে চেঞ্জ করা লাগবে, এবং এটা করার উপায় কি? আপনাকে এখন কন্টিনিউয়াস পজিটিভ ইনফরমেশন দিতে হবে। এবং এটা ইন্টারন্যাশনাল একটা রিসার্চ আছে,
কয়েকটা রিসার্চে বলা হয় 21 দিন, কিছু রিসার্চে বলা হয় যে 66 ডেজ, অর্থাৎ 21 ডেজ টু 66 ডেজের মধ্যে প্র্যাকটিস করলে নতুন বিলিভ বা রিপিটেশন বা হ্যাবিট ফর্ম করে। তাহলে আপনি যেই চিন্তাটাকে মাথা থেকে দূর করে নতুন চিন্তা ইনস্টল করতে যাচ্ছেন, এটা টানা 21 দিন করা লাগবে। 21 দিন পর দেখবেন এটা অটো পাইলট হয়ে গেছে। তো এইখানে 21 আর 66 মধ্যে একটা ধাক্কাধাক্কি আছে বিধায় আমি মজা করে এটা বলি 1 মাস বা 1 চিল্লা 40 দিনের আর কি কন্টিনিউ করা, যে আমার সকালে ওঠা দরকার, আমি উঠতে পারি না, বিকজ অফ আমার সচেতন মন মনে করে সকালে ওঠা দরকার, বাট সাবকনশিয়াস মাইন্ড বলে ঘুমাও, একদিন লেজি থাকলে কোনো সমস্যা নেই, একদিন ঘুমাইলে কিছু হয় না। তখন আমার কাজ কি, আমি ধাক্কা দিয়ে সাবকনশিয়াস মাইন্ডে বলবো থ্যাংক ইউ ফর শেয়ারিং, আমি ধাক্কা দিয়ে উঠে যাবো, এই যে একদিন উঠলাম, আবার উঠে যাবো 2 দিন, এইভাবে 21 দিন ওঠেন, 30 দিন ওঠেন, এরপরে সাবকনশিয়াস মাইন্ড অটো প্রোগ্রাম হয়ে যাবে। অটোই দেখবেন আপনি ওই টাইমে অ্যালার্ম লাগতেছেন, আপনি উঠে গেছেন। প্রথম দিন হয়তো অ্যালার্ম লাগবে, আপনার ওয়াইফ বা আপনার মা হয়তো আপনাকে ডাকতেছে, কিন্তু এরপরে দেখবেন যে এটা অটো পাইলট হয়ে গেছে। সো সাবকনশিয়াস মাইন্ডটা যে অটো এখন বিহেভ করে, এটাও কিন্তু আমরা বিভিন্ন প্রোগ্রাম দিয়ে ওকে অটো করাইছি, বিভিন্ন ইনফরমেশন দিয়ে। এখন তাহলে কি করতে হবে, ভুল প্রোগ্রামগুলোর জায়গায় আমার জন্য দরকারি প্রোগ্রামগুলো আমি ইনপুট দিব, ও অটোমেটিক ঢুকে ফেসবুকে চলে যায়। এখন এটা তো অটো হয়ে গেছে, সাবকনশিয়াসলি চলে যায়, আমি বুঝি না, শুধু গিয়ে ফেসবুকে হয়তো 1 ঘন্টা পর বের হয়ে আমি জানি না যে কেন আমি 1 ঘন্টা ফেসবুক চাপলাম। তাহলে এখন আমার কি করতে হবে, ওই যে আমরা বলছিলাম যে 2 থিংস ইউ ক্যান ডু, যে অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা, যে না আমি অটো আচ্ছা ঢুকে গেছি, 5 মিনিট চাপার পরে আমি সাথে সাথে বেরোয় না, এই সময় তো আমার ফেসবুক চাপার কথা না, আমার বই পড়ার কথা, ফেসবুক থেকে বই, ফেসবুক থেকে বই, এভাবে 21 দিন 30 দিন করেন, এক সময় দেখবেন ফেসবুকে না ঢুকে দুম করে বই একটা নিয়ে বসে পড়ছেন। সো রিপ্লেস করতে হবে ব্যাড হ্যাবিটগুলো গুড হ্যাবিট দিয়ে, এবং ব্যাড থিঙ্কিংগুলো গুড থিঙ্কিং দিয়ে, এবং এটা ইটস এ ম্যাটার অফ টাইম, ইটস এ ম্যাটার অফ প্র্যাকটিস। এটা 21 to 30 ডেজ। এবং আমরা করার জন্য যেটা করবো, আমরা যে ভুলটা করি, একটা ট্রেনিং করে একসাথে লাইফের সব পরিবর্তন করে ফেলতে চাই না, সিম্পলিফাইড করে আপনি হয়তো কালকে থেকে একটা টপিক ধরেন বা 2টা হাইয়েস্ট, যে আমার সকালবেলা এই হ্যাবিটটা ডেভেলপ করা দরকার, এটা করবো, আর রাতের বেলা এই জিনিসটা করা দরকার, এই 2টাকে টানা আগামী 1 মাস করেন, দেখবেন এই 2টা হয়ে গেছে, 1 মাস পর আরো 2টা ধরেন। এইভাবে আস্তে আস্তে প্রোগ্রাম করলে দেখবেন যে আপনি অটো পাইলট হয়ে গেছে, নতুন জিনিসগুলা, পুরোনোগুলো কখন চলে গেছে। দেখবেন যে যারা নামাজ পড়ে না, এদেরকে দেখবেন টেনেও নিতে পারতেছেন না, কারণ ও এইভাবে অটো হয়ে গেছে, এই আমার প্যান্টের সমস্যা, অমুক নানান কিছু দিয়ে ছুটে যায়। আর যেই লোক নামাজ পড়ে, আজান দিলে ওর মাথা মানে পাগল হয়ে যায়, কতক্ষণে যাবে, কারণ এটা প্রোগ্রাম করে ফেলছে। সো আমরা জিনিসগুলোকে কন্টিনিউ করলে এটা দেখবেন অটোমেটিক জিনিসটা প্রোগ্রাম হয়ে যাচ্ছে। আর এটাকে আমি বলছি নিউরাল ক্যাওয়াস, অর্থাৎ সাবকনশাস এবং কনশাসের, যে কনশাস চাই এটা করি, সাবকনশাস বলে করো না। এই নিউরাল ক্যাওয়াসে জিতার একটাই উপায়, সাবকনশাসকে দিয়ে কাজটা করাইতে হবে। ধরেন 21 দিন করবেন আপনি কনশাস মাইন্ডে, সেফর আপনার সকালে ওঠা যদি প্রবলেম হয়, সাবকনশাস মাইন্ড চায় না আপনি ওঠেন, ও চান ঘুমায়, ও লেজি, আর কনশাস মাইন্ড চাইতেছে আপনি উঠি। 21 দিন বা 30 দিন কনশাস মাইন্ডে এটা করেন, 31তম দিনে সাবকনশাস মাইন্ড এটা আপনার জন্য অটো করবে। দ্যাট ইজ দ্য প্রসেস। আই হোপ আনসারটা পেয়েছেন। স্যার ইটস এ আরেকটা কন্টিনিউয়াস বিষয় স্যার, প্র্যাকটিস, রিগোরাস লার্নিং, এটা আরো ইন ডেপথ লার্ন। যেমন আমাদের ব্রেইভের ক্লাসে আমরা টানা 6টা ক্লাস করাই শুধু এই জিনিসটা নিয়ে, যে আমাদের আমিনুর রহমান ভাই আর ইশার আছে, 6টা ক্লাস পুরো ডিজাইন করা হয়েছে এই জিনিসটা অটোমেট করা। এবং আমি নতুন আরেকটা কোর্স ডিজাইন করতেছি অনলি বিকজ অফ আমাদের ব্রেইনের ফাংশনালিটি, যেটা আমি হয়তো আগামী জানুয়ারি বা ডিসেম্বরের দিকে লঞ্চ করবো, ব্রেইন মাস্টারি। সো আজকে আমাদের 2-2.5 ঘন্টায় যতটুকু পারছি আমরা একটা বেসিক দেওয়ার চেষ্টা করেছি, যাতে আপনারা মিনিমাম কন্ট্রোলটা শুরু করে দিতে পারেন আর কি। জি আশরাফুল ভাই। আর একটা প্রশ্ন ছিল স্যার, সেটা হচ্ছে যে সাবকনসিয়াস মাইন্ডে যে ভালো দিকগুলো স্যার ইনপুট করা, এটা কি কোনো নির্দিষ্ট টাইম আছে? না, কোনো টাইম নেই, আপনি জাস্ট যেটা করতে চান ওই কাজটাকে ইনপুট দিবেন, যে এই কাজটা আমি করতে চাই, আমি পারছি না, কাজটা করা শুরু করেন, কনশাসলি এখন করবেন, কনশাসলি 30 দিন করেন, এটা তখন সাবকনশাসলি করতে পারবেন। এবং বিশ্বসেরা খেলোয়াড় যারা আজকে, যে ধরেন মেসি এত সুন্দর বল ড্রিবলিং করে বা এত খেলোয়াড়, তারা কন্টিনিউ এটা করে যায়, এক সময় সে অটো করে ফেলে, সে জানেও না যে এটা তার, সে কনশাসলি মানে সাবকনশাসলি করতেছে। সো ফর্মুলা ইজ ভেরি সিম্পল, যেটা আপনি সাবকনশাসলি করাইতে চান এটা আগে কনশাসলি জোর করে অ্যাটলিস্ট 30 দিন করেন, পরে দেখবেন এটা সাবকনশাসলি করছেন। আরেকটা বিষয় হচ্ছে স্যার, আমি বিজনেস করতেছি অনেকদিন ধরে, জি। তো এটা হচ্ছে স্যার মানে অন্য একজনের বিজনেস, এটা রিলেশনশিপ বিজনেস, তো একজনের মানে অধীনে একটা বাইন্ডিং এর মধ্যে থাকতে হয়। দীর্ঘদিন ধরে আমি নিজে একটা কিছু করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে মানে শুরু করতে পারতেছি না, মানে কি করবো, এই যে একটা ইয়ের মধ্যে আটকে গেছি, এখান থেকে বের হতে পারতেছি। এটা কি আপনার এই যে মাইন্ডের নিউরাল ক্যাওয়াস চলতেছে, নাকি হচ্ছে আপনি ফাইনান্সিয়াল, ফ্যামিলি, আদার্স অন্যান্য ভাবতেছেন? প্রবলেম কোন জায়গাটা আটকে যাচ্ছে মনে হয়? ফাইন্যান্সিয়াল বিষয়ে অতটা গুরুত্ব দিচ্ছি না আমি, কারণ যেহেতু অনেকদিন, তার মানে এই যে এখানে আটকে যাচ্ছেন কনশাস এন্ড সাবকনশাসের মধ্যে, কনশাস মাইন্ড বলতেছে হ্যাঁ নিজে করো, ভিতর থেকে হয়তো ওইটা আটকে ধরতেছে, তার মানে আপনার উচিত হবে এখন ধাক্কা দিয়ে বের হওয়া। একচুয়ালি প্রোডাক্ট সিলেকশনটা করতে পারতেছি না। আচ্ছা, সিলেকশনটাই হচ্ছে, যেহেতু অন্যের বিজনেস আমি যে কোনো বিজনেসই করতে পারবো, এইটুকু বিশ্বাস কিংবা সাহসটা পাই, কিন্তু নিজে যেটা শুরু করা, যেটা এইটাতে স্যার কোনোটাতে প্রোডাক্ট সিলেকশন করতে পারতেছি, আমি কি প্রোডাক্ট নিয়ে কাজ করে সামনের দিকে আগাবো। আচ্ছা, এই আনসারটা আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকেন, আমাদের ব্র্যান্ডের ক্লাস আছে, মার্কেটিং এর ক্লাস আছে, ওগুলাতে আমরা মার্কেটিং এর গেরিলা বিজনেস টেকনিক্স অনেকগুলো জিনিস আছে, ওগুলো করতে থাকলে আপনার মাথায় আইডিয়া চলে আসবে যে কোনটা নিয়ে আমার ড্রাইভ করা উচিত। সো বিজনেসের একদম কোর ফান্ডামেন্টাল জিনিসগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাস থেকে ঢুকবো, তো তখন আই হোপ আনসারটা পেয়ে যাবেন। মানে অনেক প্রোডাক্টই আসতেছে, কিন্তু আমি সিলেকশনটা করতে পারি। হ্যাঁ, ওইটার জন্যই নেক্সট ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করেন টাইমলি, তাহলে আনসার পেয়ে যাবেন ওইখানে, এগুলো ডিজাইন করা আছে।
থ্যাংক ইউ আশরাফুল ভাই, অনেক ভালো থাকবেন। তারপরে আমরা যাচ্ছি আকরাম হোসেন ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আকরাম ভাই। আমার তেমন কোনো কোয়েরি নেই, আলহামদুলিল্লাহ। আমি যথেষ্ট ট্রাই করেছি বোঝার জন্য। আলহামদুলিল্লাহ আপনার আসলে টপিকগুলো আমি খুব সহজেই বুঝতে পারি। জি থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ আকরাম হোসেন ভাই। তারপর আলামিন ভাইয়ের কাছে যাচ্ছি আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি মানে যে জিনিসটা বুঝতে পারলাম আসলে সব ধর্মেই ভালো থাকার জন্য ভালো গাইডনেস আছে বা ভালো রাস্তা, যেটা আমরা ইসলাম ধর্মে বলি সিরাতুল মুস্তাকিম, জি সোজা রাস্তা। রাইট। তো এখানে বাধা হয়ে দাঁড়ায় হলো মানুষের যে আরবিতে বলে নফসে আম্মারা, যেটা বলে আর কি। তো নফস তো ডিফাইন করে ইসলাম ধর্মের 3 ধরনের, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। রাইট। তো এর সঙ্গে কনসাস মাইন্ড, সাবকনসাস মাইন্ড এর সঙ্গে আমি একটা মিল পাচ্ছি। জি জি জি। আমরা যেটা সেটা যা খুশি খেয়াল খুশি আপনি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা একটা আছে নফসে লাওয়ামা, সে আপনাকে প্রশ্ন করবে সময়, তুমি এটা কেন করছো, এই কাজটা কেন করলা, এটা ঠিক না, এটা তোমার ক্ষতি, বা ভালো কাজ করলা এত কম করলা কেন, এত বেশি করলা না কেন, সবসময় দোষারোপ, যেটা মুমিন বান্দার করে থাকে। আর মুতমাইন্না হলো যখন সে নফসে লাওয়ামার উপরে মানে এই প্র্যাকটিসটা সে করতে থাকে, নফসে আমারাকে সে ত্যাগ করে, তখন তার অন্তরটা মুতমাইন্না হয়ে যায়, তখন যে কাজটা সে করছে সেটাই করতে পারে। একদম পারফেক্ট। জি এটা মনে হয় এর সঙ্গে মিল আছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই মিল আছে। জাস্ট হচ্ছে আমরা একটা সায়েন্টিফিক জায়গা থেকে, রিসার্চের জায়গা থেকে জিনিসটাকে ডিফাইন করলাম। এখন আপনি যেভাবে ম্যাচ করাইছেন এটা খুব সুন্দর, এন্ড এটা আপনার এখন প্র্যাকটিস করা সহজ হবে আরো। বিজনেস করে যে আপনি বলেছেন অবশ্যই কথা, যে বিজনেস করে যে মানুষের হ্যাপিনেস আসবে বা সুখ আসবে বা সে সফল হবে তা না। সে আপনার নিজের যদি ব্যক্তিগত ভাবে সে সফল হতে পারে, তার যে উদ্দেশ্যে সৃষ্টি করতে মানুষকে, ওই উদ্দেশ্য যদি সে পূরণ করতে পারে, তো তার জন্য বিজনেস কি বা সব সফল হচ্ছে, কারণ সে তো অলরেডি সফল হয়ে গেল, এরপরে যা পাবে পুরোটাই বোনাস। থ্যাংক ইউ। এই আলামিন ভাই অনেক থ্যাংক ইউ। এবার আমরা নাজমুল ভাইয়ের কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আলহামদুলিল্লাহ অনেক ধৈর্য সহকারে আপনি বললেন, মাথা খুব ঠান্ডা ছিল আপনার। আসলে ওই যে আপনি যে বললেন যে এমআইটি এর একটা রিসার্চ নিয়ে কথা বললেন, যে আমাদের বর্তমান মানে এমআইটি মতো তো ট্যালেন্ট ট্রেনিংসরা পর্যন্ত এটা ধরতে পারে না। এই ইমেজের যে ডেফিনিশনটা, প্যারাডাইমটা খুবই মারাত্মক জিনিস। ইমেজ প্লাস ইমোশনের কথা বললেন, হ্যাঁ, যে বর্তমান অবস্থাকে তারা যেভাবে দেখেছে ওই ইমাজিনেশনকে মুখ দিয়ে এক্সপ্রেস করেছে। বাট এখানে যে মানে আমার একটা প্রশ্ন মানে যেটা বুঝি নাই, সেটা হচ্ছে এই যে বৃদ্ধর একটা মহিলার সিনারি আর ওদিকে হচ্ছে ইয়ং লেডির সিনারি, দুইটাকে এই যে আপনার প্যারাডাইম যে সূত্রটা বলেন ইমেজ প্লাস ইমোশন, তো তারা হচ্ছে ইমেজকে প্রায়োরিটি দিয়ে তারা সিদ্ধান্তটা দিয়েছে যে আমি একটা বৃদ্ধ লোককে দেখতে পাচ্ছি, কম্বিনেশনটা তারা পায়। তো এখানে ইমোশনটা কি, মানে আমার প্রশ্নটা হচ্ছে প্যারাডাইমের সাথে ইমোশনটা রিলেটেড। যেমন ধরেন তারা যখন ওই ইমেজটা দেখছে, তার ফুল ইমোশনটা ওই ইমেজের সাথে অ্যালাইন হয়ে গেছে। অর্থাৎ ইমেজটা তো দেখলো একটা বৃদ্ধা মহিলা, তার ইমোশনটা ওই ইমেজের সাথে অ্যালাইন হয়ে গেল। পরে যখন তাকে একটা চেঞ্জ দেওয়া হলো, চেঞ্জটা সে ধরতে পারলো না, কারণ সে তার ইমোশন অলরেডি বায়াসড আগের ইমেজটার প্রতি। সো ওই বায়াসড হওয়ার কারণে সে পরের চেঞ্জটা ধরতে পারলো না। সেইখানে আমাদের জন্য যেটা মেসেজ, আমরা নেগেটিভ কথা শুনতে শুনতে, নেগেটিভ জিনিস দেখতে দেখতে, নেগেটিভ আমাদের মাথায় এমনভাবে ইনপুট করা হয়েছে, এখন আমরা এমনভাবে বায়াসড হয়ে গেছি, আমাদের কারো সফলতা দেখলেও আমরা মানতে পারি না, আমরা মনে করি সে দুর্নীতি করে সফল হয়েছে। সফল কি এমনি হওয়া যায় নাকি? কারণ আমরা এরকমভাবে জিনিসগুলোতে বায়াসড হয়ে আমাদের মেমোরি ক্যাপচার্ড হয়ে গেছে। সো আমাদের ইমেজ অ্যান্ড ইমোশন এই দুইটার যোগ ফলে বলা হয় এটাকে প্যারাডাইম। যে কোনো একটা জিনিসের ইমেজ আপনার মাথায় সেট হয়েছে এবং ওইটার প্রতি যে ইমোশন, দিস ইজ কল প্যারাডাইম। ধরেন আমার নামটা একটা ইমেজ কাঞ্চন, এই কাঞ্চন নামের সাথে একটা ইমেজ কিন্তু ইমোশন কিন্তু আপনার সাথে কারো ক্ষেত্রে ভালো লাগার, কারো ক্ষেত্রে খারাপ লাগার, কারো ক্ষেত্রে সম্মানের, কারো ক্ষেত্রে শ্রদ্ধার, কারো ক্ষেত্রে হ্যাপিনেসের। আমার ফেস দেখলে হয়তো হ্যাপিনেস, কেউ ইন্সপিরেশন পান। তাহলে আমি কোচ কাঞ্চন একটা ইমেজ প্লাস আমার সাথে যে ইমোশন, এই দুইটা মিলে আপনার মাথায় যেটা হয়েছে দ্যাট ইজ কল প্যারাডাইম। ঠিক একইভাবে ছোটবেলা থেকে আমরা যা যা কিছু শুনে আসছি ওইটার উপর বেস করে একটা ইমোশন, ইমেজ অ্যান্ড একটা ইমোশন আমাদের মাথায় দাঁড়াইছে। এই যে প্যারাডাইমটা সেট হয়েছে, এইটা দিয়েই আমরা সব কিছুকে জাজ করি। এখন আমরা এটা দিয়ে চিন্তা করি, এটাকে ভেঙে যে আমি একটু ডিফারেন্ট কিছু দেখবো, ওই যে মানে এমআইটি স্টুডেন্টদের মতো দুইটা ইমেজের আর কম্বিনেশন আমরা দেখি না, আমরা ওই খারাপটাই দেখি আর ভালো দেখতে পাই না। সো আমাদেরকে ওই প্যারাডাইম থেকে ভেঙে আমাদের ভালো খারাপ দুইটা দেখার মতো করে চোখটাকে রেডি করতে হবে, ফ্রি করতে হবে ব্রেনকে। এটা ছিল মেসেজ। তাহলে আমার হচ্ছে যে ওই স্টুডেন্টরা এই যে আপনি আউটকামের কথা বলেন ইভেন্ট প্লাস রেসপন্স, জি, তাহলে ওই স্টুডেন্টরা ওই ইভেন্ট প্লাস রেসপন্স কি এর সাথে কিভাবে অ্যালাইন করলে ধরতে না, এটা আরেকটা সমীকরণ। ইভেন্ট প্লাস রেসপন্স হচ্ছে আরেকটা সমীকরণ, সেটা আমি বলছিলাম যে আমরা আমাদের লাইফের আউটপুটগুলো কিভাবে চিন্তা করি। আউটপুটগুলোর ক্ষেত্রে আমরা চিন্তা করি যে আমার সাথে যা হয়েছে, আমার সাথে খারাপ হয়েছে, এখন এই খারাপের ইভেন্টটা মানে কি, একটা ঘটনা আমার সাথে খারাপ ঘটছে, যে আমি একটা ব্যবসা করতে গিয়ে ফেল করছি। এখন প্লাস রেসপন্স কি করছি, আমি যেহেতু ফেল করছি, আমার আর পৃথিবীতে বাইচে থাকার দরকার নেই, তাহলে আমি সুইসাইড করলাম। তাহলে আমার আউটকামটা কি আসলো? সুইসাইড। আর আরেকজন চিন্তা করলো যে আমি ব্যবসা করে ইভেন্ট খারাপ লস করছি, ও চিন্তা করলো রেসপন্স হচ্ছে আমি লস করছি, আমি দেখায় সারুম ব্যবসা কত টাকার মালিক হয়ে, আমি এইখান থেকে ঘুরে দাঁড়ায় দেখায় ফেলবো। তার আউটকাম কি আসলো? সে কোটিপতি ব্যবসায়ী হয়ে দাঁড়াইলো।
তার মানে আমাদের লাইফে এভরি ঘটনার ক্ষেত্রে আমরা কোনো না কোনো রেসপন্স করি। এখন আমাকে সবসময় চিন্তা করতে হবে রেসপন্সটা যাতে আমি পজিটিভ করি, তাহলে আউটকামটা পজিটিভ আসবে। ঘটনা ম্যাটার না, আমি রেসপন্সটা কি করছি তার উপরে ডিপেন্ড করছে আউটকামটা আসলে কি। তার মানে হচ্ছে কি আপনার ওই আমার স্টুডেন্টরা কি ওই ইমেজের সাথে না, এইটা স্টুডেন্টের ঘটনা কিন্তু নিচেরটা না, স্টুডেন্টটা প্যারাডাইমে বুঝাইছি, নিচের ইকুয়েশনটা আলাদা, দুইটা ইকুয়েশন কিন্তু আলাদা। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, এখানে আমাদেরকে কি বুঝিয়ে দিতে। জি 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 জি, থ্যাংক ইউ নাজমুল ভাই, অনেক ভালো থাকবেন। তারপর আমরা রিপন আলীর কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার যে কোশ্চেনটা স্যার সেটা হলো যে আমরা তো অনেক কিছু থিংকিং করি, মানে আমাদের পার্সোনাল বলি আমি এই কাজগুলো পারি, এগুলো আমার হচ্ছে মানুষের সাথে শেয়ার করা উচিত। এটা অনেক সময় ধরেন আমি যদি বিজনেস দিনে কাজ করা হয়, তো আমি যে মার্কেটিং পারি এটা যে পাবলিককে আমি শেয়ার করতে চাই, অনেক সময় ডিসিশনটা নিই মার্কেটিং বিষয়টাকে আর সহজ করে মানুষের কাছে উপস্থাপনা করবো, অথবা বিজনেসটা কিভাবে ইজিলি ডিজিটালি সাজেস্ট করে সেই বিষয়টা উপস্থাপনা করবো। কিন্তু এই থিংকিং অনেক সময় আমরা করে হচ্ছে আমি সফল হতে পারতেছি না, এটা বারবার এই স্টেপটা নিজেকে করবো, কিন্তু আসলে বাস্তবে কাজটা করে উঠতেছে। মানে বাস্তবে কাজটা কি করতে পারছেন না, মানে বাস্তবে হইতেছে না, এটা বলতেছেন? জি জি, আমি বাস্তবে কখনো স্টেপটা নিতে পারছি না, বাট আমি ব্যাকিং দিয়ে থিংকিং করে চিন্তা ভাবনা সব। হ্যাঁ, ওইটা তো ওই যে কমিটমেন্টের ঘাটতি, আমি যেটা বললাম না, একটা হচ্ছে আমার থিংকিং যে আমি এটা করতে চাই। ওই যে শুরুর দিকে একটা এক্সাম্পল দিচ্ছিলাম যে গত শতাব্দীতে সাকসেস এন্ড ফেলিওরের গ্যাপ ছিল নলেজ, যে আমি এখানে সাকসেস এখানে ফেলিওর, এখান থেকে এখানে যেতে গেলে নলেজ হচ্ছে ব্রিজ, নলেজ দিয়ে আমি এখানে পৌঁছে যেতাম। আর এই শতাব্দীতে নলেজের অভাব নাই, চারদিকে নলেজ, এই শতাব্দীতে অভাব কি রাইট নলেজের। তাহলে এখন এই গ্যাপটা ফিল আপ করতে গেলে আপনার প্রথম লাগবে রাইট নলেজ অ্যান্ড রাইট নলেজের অ্যাপ্লিকেশন, অ্যাপ্লাইড নলেজ ইজ পাওয়ার বলছিলাম। এখন আপনি কাজটা বুঝতেছেন, করা দরকার, থিঙ্কিং করছেন অ্যান্ড নলেজটা নিয়েছেন, এখন আপনার কাজকে এক্সিকিউশন করা। এই জন্য যে বলছিলাম না যে আপনি কি এক্সিকিউশন করবেন না এক্সকিউজকে জায়গা দিবেন। আমরা কি করি, রাইট নলেজ নেই, জানি, বাট আমরা করি না, দ্যাট ইজ দ্য প্রবলেম। এই জন্য আমাদেরকে এক্সকিউজকে বাইপাস করে এক্সিকিউশন করতে হবে। যখন আপনি এক্সিকিউশন করবেন তখন আপনার কাছে অ্যাচিভমেন্ট আসবে। তাহলে উপায় কি, ওই যে আপনার সাবকনশিয়াস মাইন্ড হয়তো আপনাকে কাজটা করতে দিচ্ছে না, আলসেমি করাচ্ছে। ওই যে প্রথম ক্লাসে যেটা বলছিলাম, প্রথম দিকে যেটা বলছিলাম, প্রথম স্লাইডে প্রোক্রাস্টিনেশনকে বিট করা। তাহলে আপনার কি ভিতর থেকে যে আপনাকে না করতেছে তাকে বলবেন থ্যাংক ইউ ফর শেয়ারিং, কাজটা আমার করা দরকার, আমি করে ফেলি। ধরেন আপনার ঘুম থেকে ওঠা দরকার, এখন ভিতর থেকে একটা মাইন্ড বলবে যে না থাক ঘুমাও, বাট আপনার সচেতন মাইন্ডে জানেন যে আমি সকালবেলা উঠে যদি একটু বই পড়ি, একটু হাঁটাহাঁটি করি, সকাল থেকে কাজটা শুরু করি, আমার জন্য বেটার। বাট ভিতর থেকে কিন্তু একজন বলতেছে ঘুমাও, আর 1 ঘন্টা পড়লে উঠলে কি হবে। ওই মোমেন্টে আপনার হচ্ছে ম্যাটার, ওই মোমেন্টে আপনি কি করবেন। এই জন্য ওই যে মেল রবিন্সের একটা বই আমি এই ক্ষেত্রে সাজেস্ট করি, যেটাকে বলে 5 সেকেন্ড রুলস। তখন আপনি ভিতরে যেমন রকেট উৎক্ষেপণের সময় কিন্তু এটা করে 0 1 2 3 4 বা 1 2 3 4 5, আপনি তখন মনে মনে একটা ইয়ে করবেন 1 2 3 4 5 লাফ দিয়ে উঠে যান। উঠে গিয়ে পা যখন আপনি বিছানা থেকে ফ্লোরে দিয়ে ফেলবেন, আপনি একদম নতুন ভাবে আপনার মাইন্ড দেখবেন প্রোগ্রাম শুরু করছে, ও তখন অ্যাক্টিভ হয়ে যাবে। সো এইভাবে পুশ করে করে ধাক্কা দিয়ে মন চাইতেছে না, মন চাইতেছে এখন ঘুমাই, কাজ না করি, কিন্তু একটু পুশ করে বইটা পড়া শুরু করেন, 5 সেকেন্ডের জন্য ধাক্কা দেন এবং 5 মিনিটের জন্য বইটা পড়েন, দেখবেন বইয়ের ভিতরে ঢুকে গেছেন, তখন আর বের হইতে ভালো লাগবে না। সো এই ক্ষেত্রে আপনার জন্য পরামর্শ পুশ করা, কমফোর্ট থেকে ডিসকমফোর্টে নিজেকে পাঠানো, তাহলে দেখবেন এটা ব্রেক করে ফেলছেন। আমরা এবার যাচ্ছি সাদ্দাম হোসেন ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, মানে প্রশ্ন করার মতো কোনো ইয়ে নাই এখানে, হচ্ছে যে এই ইয়াটা বললেন পুশ করা, জি আমার কথা বলতে ছিল না, কিন্তু আমি এই আপনার কথাগুলো থেকে শিখতে পারলাম যে মানে সাবকনশিয়াস এটা আমরা হচ্ছে নিজেকে এই যে দারুণ সাদ্দাম ভাই, আমাদের জন্য দারুণ এক্সপেরিয়েন্স। কিন্তু এই যে পুশ করে চলে এসে কথা বলে ফেলেন, এই কিন্তু বলে ফেলা শুরু করলে কিন্তু ইজি। দেখবেন অনেকেই স্টেজে ফোবিয়া, ভয় লাগে, তারা যদি একবার পুশ করে এসে 1 মিনিট কথা বলতে পারেন না, দেখবেন ভয় চলে যায়। তো এই যে এটাই কিন্তু পারফেক্ট এক্সাম্পল। এবং হইতেছে হয়তো ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তাহলে সামনে যে বিকাশ করবে ইনশাআল্লাহ, আমি আপনাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ ভরসা। এই যে সাহসটা চলে আসে, এই যে কনফিডেন্সটা চলে আসে, এটাই কিন্তু মানে পাওয়ার, এটাই দরকার আমাদের। এই ধাক্কাটা, এই পুশটা, এই যে ধরেন আমি আপনাকে পুশ করতেছি, আপনি ভিতর থেকে আপনাকে পুশ করেন, দেখবেন এক্সট্রাঅর্ডিনারি আপনি বেরিয়ে আসছে। তখন আপনি নিজে অবাক হবেন যে আমি এমন কিছু করে ফেলছি, পিছন তাকায় যে কেমনে কি হইলো। এটাই ঘটনা আসলে। এই খেলাটা বুঝে যেতে পারলে লাইফ অন্যরকম ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সাদ্দাম সাইদ ভাই, অনেক ভালো থাকবেন। তারপরে আমাদের মুনি আপা, আমাদের ব্রেইন মেম্বার। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। আপনারা তো আরো অনেক অ্যাডভান্স কিছু পাইছেন, আজকে হলো বেসিক পাইলেন আবার। হ্যাঁ, ভালো লাগলো। জি, আর এখানে ওই যে আপনার এবিসিডি এই পয়েন্টসগুলো খুব মানে আমার মনে ধরছে। জি, এখানে ওই যে গল্পটা বললেন যে আসলে যে 1 মিনিটের 4 মিনিটের মধ্যে 1 মাইলের বেশি দৌড়ানো যায় না, মানে 1 মাইল দৌড়ানো 4 মিনিটে কমে আসলে পারবে না, ব্রেন নাকি নাকি ছিঁড়ে যাবে। তারপরে এটা করে দেখেছি, মানে সুপার। ওয়ার্ল্ডের এই যে এত বছর পরে আলোচনা, অলমোস্ট 100 বছর হইতে নিল, কিন্তু এই আলোচনা পৃথিবীর সায়েন্টিস্টরা করে, এখনো সবাই করে। দেখেন মানুষের চিন্তা কত বড় পাওয়ারফুল। মানে সেটা জানা আসলে কতটা পাওয়ারফুল আমরা নিজেরা জানি না, আটকে রাখি, নিজেরা জানি না যে আমাদের আসলে কতটা শক্তি। হিউজ। এটাই একটা কোশ্চেন ছিল, সেটা যদি আপনি পার্সোনাল তারপর যদি শেয়ার করতে, আপনি এই যে বলছিলেন একটু সাইড করতে চাইছিলেন
তারপর আপনি ওয়েট করতেছিলেন ওই যে একজনের যার কাছে নক করতেছিলেন, তো তখন যেটা আপনি রিপ্লাই পাচ্ছিলেন না, তখন আপনার কাছে কি মনে হলো যে তখন আপনার মানে সুসাইডাল টেন্ডেন্সিটা থেকে আপনি কিভাবে বের হয়ে আসলেন? কিংবা ও এটার জন্য পরবর্তীতে ওনাদের তো হেল্প পাই নাই, আমি নিজে নিজে কিছু চিন্তা করলাম যে আমার লাইফটা তো একটু মানে এই দিকে না গিয়ে মানে সামহাউ আল্লাহর রহমত আর কি, তখন আমি কিছু বই পুস্তক পড়ে এবং ওই সময় একটা কোর্সে জয়েন করছিলাম আমি, ওইটা একটু হাই ভ্যালু কোর্স, তখন আমার কাছে এত টাকাও ছিল না, ওই যে অনেকে ব্রেইভে ধারটার করে জয়েন করে, তারপর একটা কোর্সে মাইন্ড রিলেটেড আমি জয়েন করেছিলাম ইন্টারন্যাশনাল। তো ওইটা আমাকে খুব হেল্প করছে আর কি, ওই কোর্সটা করে আমি মাইন্ডের একদম মাইন্ড নিয়ে আমি আগে থেকেও পড়াশোনা করেছি, বাট ইন ডেপথ তখন জানতে পারি। তখন জানার পরে আমি দেখলাম যে আসলে প্রবলেমটা ওই যে আপনাদের একটা ইকুয়েশন আজকে শেয়ার করেছি, আপনাদের কিন্তু আজকে যেই সকল টপিক বলেছি খুবই অ্যাডভান্স লেভেলের এমন এমন টপিক, এগুলোর উপরে ডে লং ট্রেনিং করানো। আপনাদের যে এই যে প্যারাডাইম অ্যান্ড আউটকামের স্লাইডে আমি কথা বলছি মাত্র 10 মিনিট, এই স্লাইডের উপর আমার সারাদিনের ট্রেনিং আছে। তো এইখানে আমি তখন দেখলাম যে আমাদের আউটকাম, আমার রেসপন্সটাতে প্রবলেম। লাইফে অনেক ঘটনাই আছে কিন্তু আমি রেসপন্সটা প্রপার করছি না, তার মানে আমি আমার মাইন্ডকে বুঝাইতেছি যে এই প্রবলেমগুলো এতই খারাপ আমাকে সুইসাইড করতে হবে। যখন এগুলো আমি বুঝতে পারলাম তখন আমার মাইন্ডের প্রবলেমগুলো আমি সলভ করছি, আমার লাইফের প্রবলেম সলভ হয়ে গেছে, সিম্পল। আচ্ছা, সো এটা আমাকে হেল্প করছে আমার লার্নিং স্কিল, যখন আমি মাইন্ডকে প্রপার অপারেট করা শিখছি তখন আমি এই ঝামেলা থেকে বের হয়ে আসি। আচ্ছা, থ্যাংক ইউ কোচ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ মুনিয়াপা। আমরা হ্যান্ড রেজ, শাহজাহান ভাই হ্যান্ড রেজ করেছেন। হ্যাঁ শাহজাহান ভাই বলেন। আমার যে আজকে স্বাধীন তো মাইন্ডেই আমরা কথা বলছি, আপনারা বলছেন খুব সুন্দর, আমি যদি আগে বলছি মোটামুটি অনেকেই জানে একটা জিনিস যে আমরা যখন মানে কনফিউশন নিয়ে ঘটনা হইলে, ধরুন অনেক সময় ধরুন আমরা যারা প্রফেশনাল কাজ করি প্রফেশনাল লাইফের একটা ব্যালেন্সিং একটা বিষয় চলে আসে, ব্যালেন্সিং বিষয়, এই যে কনফিউশন ক্ষেত্রে আমরা অনেক সময় ভুল ডিসিশন নিয়ে ফেলি বা রাগ করে ফেলি, সেক্ষেত্রে আমরা সঠিক ডিসিশন একটু নিতে পারি। ডিসিশন মেকিং ইটসেলফ অনেকগুলো টুলস আছে, অনেক কিছু আছে। সেক্ষেত্রে ওই যে আমি যে এইখানে একটা প্রশ্ন শেয়ার করেছিলাম, যখন আপনি এই ধরনের দোটানার মধ্যে পড়ছেন, তার মানে সাবকনশাস মাইন্ড কিছু একটা বলছে, কনশাস মাইন্ড কিছু একটা বলছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা আসলে আমাদের কনশাস মাইন্ডকে প্রায়োরিটি দেওয়া উচিত, যে কনশাস মাইন্ডে আমার মনে চাইতেছে যে ঠিক আছে আমি এই ব্যবসায় 5 লাখ টাকা ইনভেস্ট করি, ভালো হবে। সাবকনশাস মাইন্ড বলতেছে আরে না দিবা, টাকা লস হয়ে যাবে, না জেনে আরো বুঝে দাও এটা সেটা। তখন আমি আমার ক্ষেত্রে আমারটা আমি বলছি আমি প্রায়োরিটি দিই কনশাস মাইন্ডকে। আর সাবকনশাস মাইন্ড যে আমাকে লজিকটা দিচ্ছে তখন আমি দেখি ইজ ইট এম্পাওয়ারিং ইউ, ওই যে ওই প্রশ্নটা, অর ডিসএম্পাওয়ার অর স্টপ অথবা ফিয়ার, সে কি ভয় দেখাচ্ছে। তার মানে আমাদের লাইফে ফিয়ারগুলো, আমরা যে ভয়গুলো পাই, ভয়টাও দুই ধরনের, একটা হচ্ছে রিয়েল ফিয়ার, আর একটা হলো মানে ইমাজিনারি ফিয়ার, যেটা সাবকনশাস মাইন্ড ইমাজিন করে একটা ফিয়ার আমার জন্য বানায়। ধরেন আমি একটা ব্যবসায় 5 লাখ টাকা লসই নিলে করলাম, সমস্যা কি, কিন্তু এমনভাবে ভয়টাকে দেখায় যার কারণে ওই কাজটাই আমার করা হয়ে ওঠে না। একটা মানুষ স্টেজে উঠে কথা বলবে, সর্বোচ্চ খারাপ কি হইতে পারে, সে হয়তো কথাটা গুছিয়ে বলতে পারলো না, কিন্তু সাবকনশাস মাইন্ড ভিতর থেকে কি বলায়, না না এটা তোমার দ্বারা সম্ভব না, তুমি এত মানুষের সামনে কেমনে, এটা এই ভয়টা কিন্তু ইমাজিনারি ফিয়ার। একটা মানুষ মোবাইলে ভয় পায়, এটা ইমাজিনারি ফিয়ার। তো এই জন্য এক্ষেত্রে আমি বলবো যে লাইফের এরকম সিচুয়েশনগুলোতে, এখানে আপনি প্রশ্ন যদি একটা করেছেন, বাট মূলত দুইটা প্রশ্ন, একটা হলো অ্যাঙ্গার বা আমার রাগ চলে আসে, এটা কিন্তু ইমোশনের পার্ট, এটা থিঙ্কিং না। তো এখানে আমি সিরিয়ালটা যদি আপনাদের একটু সবার জন্য ভালো একটা প্রশ্ন করেছে শাহজাহান ভাই, প্রথমে আমাদের মাথায় আসে চিন্তা, যে কোনো কিছু ঘটুক অথবা যে কোনো কিছু আমরা করতে যাই, সকল কাজের শুরু হয় চিন্তা থেকে, একটা চিন্তা আসে, এই চিন্তার উপরে বেস করে আমাদের মধ্যে একটা ইমোশন আসে, এই ইমোশনের উপরে বেস করে আমরা একটা বিহেভিয়ার করি, দ্যাট ইজ দ্য প্রসেস। এখন চিন্তাটা কিসের উপরে বেস করে আসে, চিন্তাটা আসে প্রিভিয়াস ইভেন্টের উপরে বেস করে। এখন আমার সামনে যদি আমি একটা সাপ দেখি, তাহলে আমার মাথায় কি আসবে, ভয় আসবে, এটা পারফেক্ট, কারণ আমি প্রিভিয়াসলি অনেক সাপের সিনেমা দেখছি, সাপের অনেক ছবি দেখছি, যার কারণে আমার মাথায় প্যারাডাইম সেট করা, সাপ দেখা মাত্র আমি রেসপন্স কি করব, সাথে সাথে আমার ভয়ের মানে চিন্তা আসবে এটা আমাকে কামড় দিতে পারে, সাথে সাথে আমি ভয় পাবো এবং আমি দৌড় দিব, পালানোর চেষ্টা করবো, দ্যাটস দ্য প্রসেস। তাহলে প্রথমে কি হচ্ছে, আমার প্রিভিয়াস ঘটনা, তারপরে থিঙ্কিং, তারপরে ইমোশন, তারপরে বিহেভিয়ার। এখন আমাদের রাগ কেন আসে, আপনি যদি যেমন আমার সুখে সমীকরণ বইটাতে আমি এগুলো প্রপারলি একদম ডায়াগ্রাম দিয়ে দিয়ে ডেসক্রাইব করছি, জিনিসটা হচ্ছে আমার চিন্তাটা চেঞ্জ করলে আমার ইমোশন চেঞ্জ হয়, ইমোশন চেঞ্জ হলে আমার বিহেভিয়ার চেঞ্জ হয়। আমি রাগ কেন করতেছি, ওই যে আপনি যদি আউটকামের আমাদের ইকুয়েশনটাতে যান, আউটকাম মানে কি, ইভেন্ট প্লাস রেসপন্স। একটা ইভেন্টকে আমি কিভাবে চিন্তা করছি তার উপরে ভিত্তি করে আমার মধ্যে রাগ আসবে নাকি হ্যাপিনেস আসবে তা ডিফাইন করছেন। ধরেন আপনাদের সবাইকে আমি আমার বাসায় দাওয়াত দিলাম, আসলেন, আসার পরে দেখলেন যে আমার বাসায় আমি বিড়াল কুকুর পালি, অনেক 2টা বিড়াল 2টা কুকুর ঘর লাফালাফি ঝাপাঝাপি করতেছে। এখন যাদের মাথায় বিড়াল কুকুর সম্বন্ধে পজিটিভ থিঙ্কিং আসে, সে দেখা মাত্র খুশি হবে, বাহ কাঞ্চন ভাই তো ভালো মানুষ, এনিম্যাল লাভার, ওয়াও জড়ায় ধরবে। তার মধ্যে কি হইলো, থিঙ্কিংটা হইলো কাঞ্চন ভাই কুকুর বিড়াল পালে, ভালো কাজ করতেছে। ইমোশন কি হবে, হ্যাপিনেস, সে আমার বাসায় বিহেভিয়ার কি করবে, খুব ভালো বিহেভ, পুরা বাসা ঘুরে ফিরে কুকুর সম্বন্ধে জানতে চাবে, খাবার দিলে মজা করে খাওয়াবে, কুকুরের সাথে শেয়ার করবে। আর যার মাথায় থিঙ্কিং, আরে ঘরের মধ্যে কুকুর বিলায়, আরে লোম পড়তেছে, সে এটা থেকে থিঙ্কিংটা যেহেতু নেগেটিভ,
তার ইমোশনটা নেগেটিভ, তার মধ্যে অ্যাঙ্গার তৈরি হবে, সে হয়তো আমার বলবে না। বিহেভিয়ার কি হবে, সে বাসায় এক কোনায় বসে থাকবে, তাকে খাবার দিলে সে খাবে না। কেন খাবে না? আর এই কুকুরের লোম ভরছে, যে কুকুর নাড়াচাড়া করে তারা। এখন দেখেন কুকুর কিন্তু সেম সবার জন্য, বাট থিঙ্কিং আলাদা, প্রিভিয়াস ইমোশন, প্রিভিয়াস থিঙ্কিংটা আলাদা, এবং প্রিভিয়াস আমাদের মাইন্ডের প্যারাডাইম আলাদা হওয়ায় বিহেভিয়ার কিন্তু আলাদা হয়ে যাচ্ছে সবার। সো আমাদের লাইফে সব কিছু এইভাবে ডিপেন্ড করে। তো যখন আমাদের কোনো ক্ষেত্রে অ্যাঙ্গার আসবে, তখন আমরা থিঙ্কিংটা দেখবো যে আমার থটটা আমি ভুল করছি কিনা। থটটাকে চেঞ্জ করলে ইমোশন চেঞ্জ হবে, অ্যাঙ্গারের ইমোশন তখন হ্যাপিনেসে রূপান্তর হবে, বিহেভিয়ার চেঞ্জ হবে। এই প্রসেসে মূলত কাজগুলো হয়। আই হোপ শাহজাহান ভাই ক্লিয়ার করতে পেরেছি। আমরা লাস্ট ওয়ান একজন আছেন, নাজমুল আলম ভাইয়ের কাছে যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। ভালো ছিল, থ্যাংক ইউ সো মাচ। জি, যে আমাদের নতুন বিলিভ ক্রিয়েট করবো বা ধারণ করবো, এটা প্রসেসটা কিরকম হয়, কিভাবে আমরা সাকসেসফুলি একটা নতুন বিলিভ ক্রিয়েট করবো, কাজ করবো। অনেক দারুণ একটা প্রশ্ন করলেন, বাট এটার উত্তর অনেক লম্বা। লম্বা এই অর্থে যেটা ইট সেলফ একটা বড় লং জার্নি, কারণ আমাদের লাইফে আসলে এটাই আমরা চাই যে আমি যে নতুন বিলিভটা করছি এটা আমি ধারণ করতে পারি। এক্ষেত্রে শর্ট আনসার যদি দেই, রিপিটেশন ফর্ম নিউ বিলিভ। রিপিটেশন ফর্ম নিউ বিলিভ, এটা মাথায় রাখতে হবে। যখন আমরা কন্টিনিউ কাজটা করবো, সে ফর আপনি স্টেজে দাঁড়ায় কথা বলতে স্টেজ ফোবিয়া আপনার আছে, তাহলে এটা দূর করার সিম্পল উপায়, নতুন বিশ্বাসকে আপনি মনে মনে শুধু বিশ্বাস করলে হবে না, আপনি মনে মনে বিশ্বাসটা সেট করবেন যে ইয়েস, আমার পক্ষে স্টেজে দাঁড়ায় কথা বলা সম্ভব, এবং আপনি স্টেজে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাইলে দাঁড়িয়ে কথা বলবেন, সুযোগ পাইলেই কথা বলবেন। এইভাবে যখন কয়েকবার করে ফেলবেন, আপনার ব্রেন এটা অটোমেট নিয়ে নেবে যে উনি স্টেজে দাঁড়িয়ে ভালো কথা বলে, তখন এটা নতুন বিলিভ হিসেবে ফর্ম হবে। তাহলে উপায়টা কি? তাহলে একটু একটু করে বিলিভের লেভেল আপ করবেন। আপনার স্টেজে এখন প্রচন্ড ফোবিয়া, আপনি যেতেই ভয় পান, তাহলে নতুন বিলিভ দিলেন যে না, আমি একটু যে অ্যাটলিস্ট 2 লাইন হলেও বলবো। তাহলে প্রথম দিন গিয়ে নিজের নামটা বলে 2 লাইন বলে নেমে আসলেন, তার মানে আপনার আগের বিলিভারি স্ট্যান্ডার্ড একটু বাড়লো। দ্বিতীয় দিন বলে 3 লাইন বললেন, তারপর 4 লাইন। এক সময় এরকম 10-15 দিন কথা বলতে বলতে আপনার স্ট্যান্ডার্ড ওই বিলিভে সেট হয়ে যাবে, আপনার মাইন্ড ধরে নিবে যে উনি স্টেজে ভালো কথা বলে। দ্যাটস দ্য প্রসেস। সিম্পল বললে এটা অনেক অনেক আলোচনা, বাট রিপিটেশন, কন্টিনিউ করা। আমার মনে বিলিভ করবো, সেই কাজটা আমি বাস্তবে করবো, মনে বিলিভ করবো, বাস্তবে কন্টিনিউ করলে বিলিভের স্ট্যান্ডার্ডটাকে বাড়াবো। আমাদের আসলে মেইন টার্গেটটা কি? সাকসেস বলতে আমরা কি ডিফাইন করলাম আজকে? যে আমাকে আমি ছাড়িয়ে যাওয়া। আগে আপনি একটা বক্তব্য 10 মিনিটের বেশি শুনতে পারতেন না, বা 2 ঘন্টার বেশি কোনো ট্রেনিংয়ে মনোযোগ বসতো না। এখন আপনি 3 ঘন্টায় নিয়ে কন্টিনিউ 3 ঘন্টা শুনলে আপনার ব্রেন 3 ঘন্টাতে অ্যাক্টিভ হবে। আমি 7 ঘন্টা কথা বলতে পারি, এটা তো একদিনে হয় নাই। আমি 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা করে বলতে বলতে এখন আমি 7 ঘন্টা অনর্গল কথা বলতে পারি, অডিয়েন্স আমি ধরে রাখতে পারি। এই যে আমার বিলিফটা সেট হয়ে গেছে এবং কন্টিনিউ করছি, এটা আমার নিউ স্ট্যান্ডার্ড। সো আপনার স্ট্যান্ডার্ড দিন দিন বাড়াইতে হবে। সবার জন্যই বলা যে আমি যে জিনিসটা এখন মনে হচ্ছে পারছি না, আমি বিলিভ করা শুরু করি। আমি ইংলিশে এক্সপার্ট না, আমি বিলিভ শুরু করি যে আমি এক্সপার্ট বলি। এরপরে দেখবেন যে একসময় আপনি অনর্গল বলতেছেন। দ্যাটস দ্য প্রসেস। আই হোপ নাজমুল আলম ভাই আনসারটা পেয়েছেন। আর কোনো হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি না। আপনাদেরকে আমরা গ্রুপের মধ্যে ক্লাস শেষে আপনারা স্লাইডটা পেয়ে যাবেন, একটু স্লাইডটা নিয়ে পড়াশোনা করবেন। আর আমাদের যেহেতু কন্টিনিউয়াস জার্নি, প্রতি একদিন পর পরই প্রোগ্রাম, কালকে আপনারা স্লাইডটা একটু প্রিন্ট করে নিজেরা কাজটা করে ফেলবেন। আর আপনাদের জন্য ছোট্ট একটা হোমওয়ার্ক, আমার নামের উপরে আমি যেরকম একটা দিয়েছিলাম, আপনারা নেক্সট ক্লাসে আগে এটা একটু বানিয়ে ফেলবেন, বানিয়ে আপনারা আপনাদের গ্রুপে শেয়ার করলেন নিজেদের মতো করে, কারণ এটা আপনার বিলিফকে সেট করতে খুব হেল্প করবে যে আমি এই ক্যারেক্টারিস্টিক্সগুলো ধারণ করতে চাই। তো আপনার নামের সাথে অ্যালাইন হলে আপনি নামটা যতবার শুনবেন ওই ক্যারেক্টারিস্টিকগুলো নিজের মধ্যে আস্তে আস্তে লালন করেন, দেখবেন নতুন একটা স্ট্যান্ডার্ড আপনার তৈরি হচ্ছে। সো দ্যাটস অল ফর টুডে। আমরা একটা দারুণ সেশন একসাথে শেষ করলাম। সো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।